সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা, মানুষজন একটা কথা বলে, উপরের দিকে থুতু মারলে এটা নিচের গায়ে এসে পড়ে, অন্যের জন্য গর্ত করলে সেখানে নিজেকেই পড়তে হয়। বিশ্বাস করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষ সুখের সন্ধানে ঘুরে বেড়াই, কিন্তু সত্যিকারের সুখ যে কোথায় লুকিয়ে আছে আমরা তা দেখতে পাই না। বিশ্বাস করেন প্রিয় দর্শক শ্রোতা, আজকে যদি আপনি পাপড়ির জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ অবধি শোনেন, আপনি সুখের ঠিকানা পেয়ে যাবেন। আপনি স্পষ্ট দেখতে পারবেন যে সত্যিকারের সুখ কোথায় লুকিয়ে আছে। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করে যাচ্ছি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম হচ্ছে সাদিয়া জাহান পাপড়ি, আমার বাড়ি ময়মনসিংহ শহরে। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার আগে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, বাবা আছে, মা আছে আমার দুইটা ছোট বোন। আমরা টোটাল 3 বোন, আমি সবার বড়, আর আমার ছোট 2টা বোন আছে। আমাদের পরিবারটা একটা সুখী পরিবার। আমার আব্বা একজন আর্মি অফিসার্স। আমার আব্বা যদিও আর্মিতে চাকরি করে, কিন্তু আমার আব্বার মুখ ভর্তি দাড়ি। আমার আব্বা যথেষ্ট ধার্মিক মাইন্ডের একটা মানুষ। ছোটোবেলা থেকে আমি কখনোই দেখি নাই যে বাবা 1 ওয়াক্ত নামাজ কাজা করতে। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভীষণ ধার্মিক মানুষ। ময়মনসিংহের এমন কোনো মানুষ নেই যে আমার আব্বাকে চিনে না। ময়মনসিংহের সব মানুষগুলোই প্রায় আমার আব্বাকে অনেক বেশি ভালোবাসে। আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি ময়মনসিংহের কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি ছোটোবেলা থেকে পড়াশোনায় মোটেও ভালো ছিলাম না। আমি মোটামুটিভাবে মিডল ক্লাসের একজন স্টুডেন্ট। আমি এসএসসিতে A- পেয়ে পাশ করেছি। পড়াশোনায় যদিও আমার মেধা ভালো ছিল না, আমি যদিও ভালো পড়াশোনা করতে পারতাম না, কিন্তু সাজুগুজু করা, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, মজা করা, মাস্তি করা, এই ব্যাপারগুলো আমার মাঝে অনেক বেশি ছিল। আপনারা বিশ্বাস করবেন না হয়তো, আমি যদি বাসার বাইরে একটা ডিম কেনার জন্য যাচ্ছিলাম মোড়ের দোকানে, আমি তখনও একেবারে মুখ ভর্তি মেকআপ করে বাসা থেকে বের হই। সবাই আমাকে সাজুগুজু বুড়ি বলে ডাকে। আর ঘুরতে যাওয়ার ব্যাপারে বলে রাখি, আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন হচ্ছে আমাদের কলেজ থেকে সবাইকে কক্সবাজার নিয়ে যাওয়া হবে। তো সবাই কক্সবাজার যাবে। আমি যখন আমার আব্বা আম্মাকে বললাম যে সবাই কক্সবাজার যাবে, আমিও কক্সবাজার ঘুরতে যাব, কিন্তু আমার আব্বা আম্মার সোজা কথা যে সবাই যাচ্ছে যাক, আমরা তোমাকে যেতে দিব না। আমি এত রিকোয়েস্ট করলাম, এত কান্নাকাটি করলাম, কিন্তু আমার আব্বা আম্মা কোনোভাবে আমাকে যেতে দিবে না। যাই হোক, যেদিন সকালবেলা সকাল 7টা বাজে ওরা সবাই রওনা দিয়ে দিবে হচ্ছে আমাদের কলেজের ভিতর, মানে কলেজের থেকে। তো আমি কি করলাম, এর আগের দিন আমি একেবারে আমার ছোটো বোনটাকে বলে দিলাম যে আম্মা যদি দরজা নক করে দরজা খুলবি না, একদম 8টা পর্যন্ত দরজা লাগায় রাখবি। আম্মাকে বলবি যে আমরা ঘুমাইতে আসি। আম্মা যদি দরজা নক করে এসে বলবি যে আমরা ঘুমাচ্ছি, কিন্তু দরজা খুলবি না। যাই হোক, যখন ফজরের আজান দিই ইমাম সাহেব, তখন আমি কী করি, চুরি করে কাপড় চোপড় নিয়ে আমি আমার বাসা থেকে বেরিয়ে যাই, এবং বেরিয়ে গিয়ে যথারীতি 7টা বাজে গাড়ি করে আমি সবার সাথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমার মা যথারীতি আসছিল এবং খবর পেলো যে আমি বাসা থেকে চলে গেছি। আমি যখন বাসায় ফিরে আসছি, আমার আব্বা আম্মা আমার উপরে প্রচুর পরিমাণ রেগে গেছে, এবং একটা পর্যায়ে আমার আব্বা আমার গালে থাপ্পড়ও মারে। কিন্তু বাবা আমাকে মারো কাটুক যাই করুক, আমি যে পরিমাণ মজা করে আসছি কক্সবাজার থেকে, এটা আমি কোনোদিনও ভুলবো না। প্রত্যেকের জীবনে একটা প্রিয় মানুষ থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালো লাগা, ভালোবাসার মানুষ থাকে। তেমনি আমার জীবনে একটা ভালোবাসার মানুষ আছে, যার নাম হচ্ছে নীরব। নীরব আমাদের কলেজেই পড়ে, কিন্তু নীরব শুধু নীরব না, নীরব আসলেই নীরবের মতো। ও কোনোভাবেই কারোর সাথে খুব বেশি দুষ্টামি করে না, চুপচাপ থেকে পছন্দ করে। আমরা সবসময় ওকে বলি, তোর নামে যেমন নীরব, তোর কাজেও তেমন নীরব। নীরবকে আমার অনেক বেশি ভালো লাগে। আমি নীরবকে আমার মন থেকে ভালোবাসি, কিন্তু আমার এই ভালোবাসার কথা আমি নীরবকে আজ পর্যন্ত বলতে পারি নাই। নীরব দেখতে যথেষ্ট স্মার্ট একটা ছেলে। আমাদের কলেজে যতগুলো ছেলে আছে তারই মাঝে সবচেয়ে বেশি স্মার্ট হচ্ছে নীরব। নীরবের দিকে কোনো মেয়ে যদি এক নজরে তাকায়, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি মেয়েটা তার প্রেমে পড়ে যাবে। নীরবের চোখগুলো অনেক বেশি সুন্দর। চোখগুলো কিন্তু বড় না, চোখগুলো একটু ছোট ছোট, আর মাথার চুলগুলো একটু লম্বা টাইপের। ওর মুখমণ্ডলটা একটু লম্বা। এত ভালো লাগে ছেলেটাকে, দেখলেই এক দেখায় পাগল হয়ে যাওয়ার মতো।
এরকম একটা হট ছেলেকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি আমার সব বান্ধবীদেরকে বলি ছেলেটাকে আমার ভালো লাগে, কিন্তু আমি কখনো তার সামনে গিয়ে আমার ভালোবাসার কথা বলতে পারি নাই। দিন যাচ্ছে রাত যাচ্ছে, নীরবের প্রতি আমার ভালোবাসা বাড়তেছে। নীরবের বাড়ি হচ্ছে ময়মনসিং ভালুকা, কিন্তু ও ময়মনসিং শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করে। ও যথেষ্ট খেলাধুলা অনেক বেশি ভালো, ও অনেক ভালো ফুটবল খেলতে পারে। আমি কি করি, মাঝে মাঝে আমাদের বাসা থেকে কিন্তু আমাদের কলেজটা মোটামুটি দূরে আছে, আমি বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমাদের কলেজের দিকে চলে যাই, কারণ কলেজের মাঠে প্রতিদিন বিকেলে নীরব ফুটবল খেলতে আসে। বিশেষ করে নীরবের ফুটবল খেলা দেখার জন্য আমি প্রত্যেক দিন বিকালবেলা আমাদের কলেজের অনেকটা দূর আমি পায়ে হেঁটে আমাদের কলেজ মাঠে আসি। যাই হোক, এইভাবে প্রায় অনেক দিন কেটে যায়। কেটে যাওয়ার পরে আমি আমার নীরবকে আমার ভালোবাসার কথা বলতে পারি না। আমার একটা বান্ধবী আছে যার নাম হচ্ছে কলি। নাজমিন জাহান কলি, আমরা ওকে নাজমিন বলে ডাকি। তো যাই হোক, নাজমিনের কাছে একদিন আমি একটা ব্যাপার বলতেছিলাম যে নাজমিন, আমার না নীরবকে অনেক বেশি ভালো লাগে। ও আমাকে বলে কি বলতেছিস তাই? আমি বললাম হ্যাঁ সত্যি, নীরবকে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি ওকে না আমার ভালোবাসার কথাটা বলতে পারি না। তুই যদি দোস্ত একটু ওকে আমার ভালোবাসার কথাটা বলে দিস। তখন ও আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। ও বলতেছে তুই কি কিছুই জানিস না? আমি বললাম বারে কি জানবো। ও আমাকে বলতেছে কেন, ও না প্রেম করে। আমি বললাম মানে ও প্রেম করে মানে এটা কেমন কথা বলতেছিস? কই, ওকে তো কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি নাই, বা ও তো মানে সবসময় নীরব থাকে। বলে যে না, ও একটা মেয়ের সাথে রিলেশন করে। আমি বললাম কোন মেয়ে? তো আমাকে বলতেছে যে আমাদের কলেজে পড়ে না, অন্য একটা কলেজে পড়ে। তাই আমি বললাম যে নাম কি? তো বলতেছে যে নাম হচ্ছে সালমা। তাই আমি বললাম যে সালমা নামের কোন মেয়েকেও পছন্দ করে? আমি তো জানি না, ওকে তো কখনো আমি এগুলো করতে দেখি নাই। তো আমাকে বলছে যে ঠিক আছে, আমি মেয়েটাকে তোকে দেখাবো। আমি বললাম না, আমাকে মেয়েটা দেখানোর আগে আমি নীরবের সাথে কথা বলবো। যথারীতি আমি একদিন নীরবকে জিজ্ঞেস করি যে মানে আমি শুনলাম যে তুমি নাকি রিলেশন করো। তো ও কোনো কথা বলে না, আমার দিকে তাকে হাসতেছে। আমি বললাম যে আমি শুনলাম তুমি নাকি রিলেশন করো, তোমাকে দেখে তো অনেক শান্তশিষ্ট মনে হয়, কিন্তু তুমি তো ল্যাজ বিশিষ্ট, তুমি তো একটা বান্দর টাইপের একটা ছেলে। লজ্জা করে না রিলেশন করো, আর এমনি মেয়েদের দিকে হচ্ছে ড্যাম করে তাকিয়ে থাকো। তখন ও আমাকে বলতেছে যে আমি কখন কার দিকে তাকিয়েছিলাম, কেউ কি বলতে পারবে আমি কারোর দিকে তাকিয়ে আছি? আমি বললাম কলেজে আসলেই তো তুমি আমার দিকে তাকায় থাকো। বলে আমি কোনো দিনও তোমার দিকে তাকাই নাই, তোমার চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ভুল। তখন আমি বললাম যে তুমি নাকি সালমা নামের একটা মেয়ের সাথে প্রেম করো, এটা কি সত্য? তখনও আমাকে বলে যে আমি প্রেম করি না, তবে মেয়েটা আমাকে পছন্দ করে। আমি বললাম কলেজের সব মেয়েরা বললো যে তুমি নাকি তার সাথে প্রেম করো। তা আমাকে বললো যে না, মেয়েটা আমাকে পছন্দ করে, আর ওর সাথে আমি ফোনে বেশ কয়েকদিন কথা বলেছিলাম, আমার সাথে মাঝে মাঝে দেখা করার জন্য কলেজে আসে। বাট ও আমাকে পছন্দ করে, আমি ওকে অতটা পছন্দ করি না, আমি ওকে আজও ফ্রেন্ডলি ভাবি। যাই হোক, এরপরে আমি কি করলাম, আমার বান্ধবী কলির মাধ্যমে আমি হচ্ছে মেয়ের ঠিকানা নিলাম। ঠিকানা নেওয়ার পরে আমি হচ্ছে মেয়ের সাথে দেখা করতে গেলাম। দেখা করে আমি মেয়েটাকে বললাম, মানে আমি মেয়েটাকে একদম বুঝিয়ে বললাম। আমি বললাম যে জানো বোন, আমি তোমাকে একটা মানে বিশ্বাস করে একটা কথা বলি, তুমি আমার কথাটায় কষ্ট পেও না। তো বলে হ্যাঁ আপু বলো না। আমি বললাম যে তুমি কি নীরবকে চিনো, আমাদের কলেজে পড়ে? তো বলে হ্যাঁ চিনি। তো আমি বললাম যে নীরবের সাথে তোমার সম্পর্ক কী? তো বলে যে নীরব আমার খুব মানে আমি মানে ও অন্দন্ত করতে থাকে। তাই বললাম যে শোনো, আমি জানি যে তুমি নীরবকে পছন্দ করো, একটা কথা বলি শোনো বোন, তুমি কষ্ট নিও না। আসলে নীরবের সাথে আমার দীর্ঘদিন ধরে রিলেশন চলতেছে, এবং নীরবের মা আমার হাতে আংটি পরাই দিছে। আমি যথারীতি আমার হাতে একটা আংটি ওই মেয়েটাকে দেখালাম। আমি দেখলাম যে মেয়েটা একরকম কান্না করে দিল। আমি তারা বললাম যে বোন তুমি কষ্ট পেও না, তুমি আজকের পর থেকে নীরবকে আর ডিস্টার্ব করো না। এটা বলার পর থেকে সে কী করে, সাথে সাথে তার মোবাইল ফোনটা নিয়ে নীরবের নাম্বারটা সে ব্লক করে দেয়। যাই হোক, এভাবে 2-3 দিন চলে যায়। 2-3 দিন চলে যাওয়ার পরে একদিন নীরব কী করে, কলেজে আরও অন্য মেয়েগুলোর সামনে আমার সামনে এসে আমাকে দাঁড়ায়, আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? আমি বললাম হ্যাঁ করো না। আমাকে বলতেছে তুমি কি মানে আমার লাইফটাকে নষ্ট করে দিবা? আমি বললাম কেন তোমার লাইফটাকে নষ্ট করে দিব? তখনও বলতেছে যে তুমি ওই সালমা নামের মেয়েটার কাছে বলে আসছো যে আমার মা তোমার হাতে আংটি পরাই দিছে, আমি তোমার সাথে প্রেম করি, এগুলো কেমন কথা? আমি বললাম কেন, আমি তো বলছি, তুমি না বললা যে তুমি ওই মেয়ের সাথে প্রেম করো না, তো ওই মেয়ের সাথে যদি তোমার প্রেমই না থেকে থাকে তাহলে আমার এইসব কথা বলাতে কি আসা যায়? তখন সে আমাকে বলতেছে এই মেয়ে যে এখন আমাদের এলাকাতে ডোল পিটে পিটে সবার কাছে বলতেছে যে আমি প্রেম করি, আমার মা তোমার হাতে আংটি পরাই দিছে, এই খবরগুলো আমার মায়ের কানে চলে গেছে। আমি বললাম কীভাবে এই মেয়ে তোমার বাসার ঠিকানা পাইলো? তখন সে আমাকে বলতেছে আরে বদ্য, ওই মেয়ে আর আমরা একই স্কুল থেকে SSC পাস করছি।
তখন আমি বললাম, ও তার মানে তোমার বাল্যকালের পরিচিত? বলে যে বাল্যকালের পরিচিত ঠিক আছে, কিন্তু তুমি এই কাজটা মোটেও ঠিক করো নাই। তো আমি তার বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার সাথে রাগারাগি করো না, আমার যখন মেয়েটার সাথে আবার দেখা হবে আমি তখন তাকে বুঝিয়ে বলবো যে আমি এগুলো দুষ্টুমি করে বলছিলাম। তখন আমাকে বলতেছে যে না না, আর কিছু বলার দরকার নাই, যেভাবে আছে এভাবেই যেতে দাও। তো যাই হোক, আমি সেদিন বাসায় এসে চিন্তা করলাম যে ও তো আমাকে বিন্দুমাত্র পছন্দ করে না। আমি সবার কাছে ওর ব্যাপারে আমি সবার কাছে বলি, এবং আমি কত দূর পর্যন্ত গিয়ে সেই সালমা মেয়েটাকে বলে আসলাম এত কিছু, বাট ও তো আমার প্রতি কোনো রকম ইমোশন নাই। যাই হোক, যে মানুষটা আমাকে পছন্দ করে না বা আমাকে ভালোবাসে না, তার উপর আমি কেন শুধু শুধু ভালোবাসা দেখাতে যাব? যত যাই হোক, আমি আর নীরবের সাথে কথা বলবো না। আমি যেভাবে আমার জীবনটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আমি সেভাবেই নিয়ে যাব। এরপর থেকে আমি আর নীরবের সাথে অতটা কথা বলি না। যেতে যেতে প্রায় 8-10 দিনের মতো কেটে যায়। 8-10 দিন কেটে যাওয়ার পরে একদিন নীরব আমাকে পেছন থেকে বউ বলে ডাকতেছে। যখন বউ বলে ডাকছে আমি খুবই সারপ্রাইজ হয়ে পিছনের দিকে তাকাইলাম। তাকে বলতেছি যে মানে তুমি কি আমাকে ডাক দিছ? তো বলে শুধু ডাকই নাই, বউ বলে ডাক দিছি। তখন আমি ওর কাছে গেলাম, কাছে গিয়ে বললাম যে বউ বলে ডাক দিছো মানে ব্যাপারটা কি? আমাকে কলেজে এরকম সবার সামনে বউ বলে ডাকতেছো? তো আমাকে বলতেছে, আপনি যে বলছেন যে আপনার হাতে আমার মা আংটি পরাই দিছে, আমি আপনারা পছন্দ করি, তাহলে আমি আপনাকে বউ বলে ডাকবো না? তাই আমি বললাম, 8-10 দিন যে বউয়ের সাথে কথা বলো নাই, তখন কি বউর কথা মনে হয় নাই? তখন নীরব আমার হাসা বলতেছে যে তুমি এতটা পাগল কেন বলো তো? আমি বললাম, কেমন পাগল? বলে যে কলেজের প্রত্যেকটা ছেলেই তো তোমাকে পছন্দ করে, এবং আমার যে হোস্টেলে ছেলেগুলো থাকে প্রত্যেকটা ছেলের মোবাইলে তোমার ছবি, সবাই তোমাকে এত পছন্দ করে, কিন্তু তুমি কেন আমাকে এতটা ভালোবাসো বলো তো? আমি বললাম যে আমি তোমাকে ভালোবাসতাম, এখন থেকে আর বাসি না। এটা বলে আমি সোজা হেঁটে আমাদের বাসায় চলে আসি। এরপর থেকে 2-3 দিন নীরব আমার পিছনে অনেক ঘুরতে থাকে, বাট আমি আর ওকে অতটা মূল্যায়ন করি না, আমি আমার মতো করে চলতে থাকি। যাক, এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে আমার বান্ধবী একদিন কলি আমাকে বলতেছিল যে ওর নাকি জন্মদিন। তো বলতেছিল যে নীরবের জন্মদিন, আমি শুনছিলাম। তাই আমি বললাম যে কবে? আমাকে ডেটটা বললো। ডেটটা বলার পর আমি নীরবের জন্য একটা টি শার্ট কিনলাম। টি শার্টটা কিনে বিকেলবেলাও ফুটবল খেলতেছে আমাদের কলেজের মাঠে। তো যখন ফুটবল খেলা শেষ হলো আমাকে ডাক দিলাম। ডাক দেওয়ার পর ওয়াইসা বলতেছে যে তুমি এত দূর থেকে এখানে কেন আসছো বিকেলে? কোচিং করো নাকি কোথাও? আমি বললাম না, কোথাও কোচিং করি না, আমি মাঝে মাঝে এসে লুকোচুরি করে তোমার ফুটবল খেলা দেখে যাই। তখনও হাসতেছে। আমি বলছি যে নীরব, একটা কথা শোনো, রাগারাগি করো না, তোমাকে একটা লক্ষ্মী করে একটা কথা বলি। তো বলো আচ্ছা ঠিক আছে বলো। আমি বললাম যে আমি তোমার জন্য একটা টি শার্ট কিনছিলাম। তো বলে কেন? আমি বললাম যে আজকে যে তোমার জন্মদিনের জন্য। তো বলে যে আমার জন্মদিন, এটা তুমি কার কাছ থেকে শুনলা? আমি বলি শুনছি যার কাছ থেকে, নাও না, এটা তোমার গিফট। তখন আমি ওকে টি শার্টটা দিলাম, ও টি শার্টটা নিল। নেওয়ার পর ওই সাথে সাথে কী করলো, ওর গায়ে একটা এক্সারসাইজ গেঞ্জি ছিল, সেটার উপরে ওই টি শার্টটা পরলো। ও মাই গড, এত অসাধারণ লাগতেছিল। আমি আসলে বুঝতে পারিনি যে ওর গায়ে এতটা ফিটিং হয়ে যাবে। একেবারে মনে হচ্ছে যেন পিতা দিয়ে মেপে কিনা হয়েছে, একদম ফিটিং হয়ে গেল, অনেক সুন্দর লাগতেছে। আমি তখন বললাম যে দেখছো আমার চয়েস আছে। তো আমাকে বলে এই জন্যই তো তোমাকে বউ বলে ডাকি। এরপর থেকে নীরব আমাকে কন্টিনিউ বউ বলে ডাকে। কলেজে প্রায় মোটামুটি সবাই জানে যে নীরব আমাকে বউ বলেই ডাকে। তা আমি ওর ব্যাপারটা নিয়ে খুব বেশি কথা বলি না। বেশ কিছুদিন যাওয়ার পর আমি একদিন নীরবকে জিজ্ঞেস করলাম যে নীরব, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আমাকে বলে আমি না মিথ্যে বলতেছি না, বাট তুমি যেদিন বলেছিলে যে আমি তোমার হাতে আংটি পরিয়ে দিছি, আমার মা তোমার হাতে আংটি পরিয়ে দিছে, আমার কাছে সেদিন থেকে মনে হচ্ছে যে আমার মনের ঘরে আমি তোমাকে জায়গা দিয়ে ফেলেছি। যাই হোক, এরপর থেকে আমি নীরবের সাথে কন্টিনিউ ফোনে কথা বলি, কলেজে দেখা সাক্ষাৎ করি, বাট কেমন করে জানি ইচ্ছে হোক অনিচ্ছায় হোক নীরবের সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সম্পর্কটা হয়ে যাওয়ার পরে একদিন নীরব আমাকে বলতেছে যে ওদের গ্রামের বাড়িতে নাকি একটা বিশাল পুকুর আছে। তো পুকুরে ওরা মাছ ধরবে, এটা অনেক বড় একটা পুকুর, ওখানে প্রায় 5-6 বছরের পুরনো মাছ আছে। আমি আবার মাছ দেখতে খুব পছন্দ করতাম, মাছ দেখতে আমার ভালো লাগতো। তো আমাকে বলতেছে তোমরা যেহেতু শহরেই থাকো, একদিন চলো না আমার সাথে আমাদের গ্রামে এরকম পুকুরে মাছ ধরবে, তোমাকে দেখাবো। তো আমি সেদিন সকালবেলা কলেজে আসি, এসে আমি আব্বা আম্মাকে কিছু না বলি ওর সাথে আমি চলে যাই। তো ওর সাথে চলে যাওয়ার পরে ওরা যখন পুকুরে মাছ ধরতেছিল ওদের গ্রামে, বাট আমিও দুষ্টমি করে মাছ ধরার জন্য নামি। তখন আমার হয় কি যে একটা অনেক বড় শিং মাছ আমার পায়ের ভিতরে এরকম রেটের মতো করে দেয়, আমার পায়ের অনেকটা অংশ কেটে যায় এবং প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, ওখান থেকে অনেক রক্ত বের হয়। আমি পায়ের ব্যথায় কোনোভাবে হাঁটতে পারতেছিলাম না। আমি ওরে যতই বললাম যে আমি বাড়িতে যাব, ও আমাকে বলতেছে যে তুমি তো হাঁটতেই পারো না, কীভাবে বাসায় যাবা?
যাই হোক, এভাবে কিছুদিন যাওয়ার পর মানে প্রায় অনেকটা 1-2 ঘন্টা চলে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি বলতেছি যে নীরব আমাকে বাসায় ফিরতে হবে, তা নাহলে আব্বা আম্মু টেনশন করবে। ও আমাকে বলে যে তোমার আব্বা আম্মাকে তুমি ফোন করে বলে দাও। যথারীতি নীরবের মোবাইল থেকে আমি আমার আব্বার নাম্বারে কল দিলাম। কল দিয়ে আব্বাকে বললাম যে আব্বা আমি একটা বান্ধবীর বাসায় আসছি, আমি আজকে বাসায় যাব না। এটা বলার পর আব্বা আমার উপরে প্রচুর পরিমাণ রাগারাগি করে, অনেক রাগারাগি করে। তো রাগারাগি করার পর আমি ফোনটা কেটে দিই, নীরবকে বলি যে মোবাইলটা বন্ধ করে দাও। এরপরের দিন আমি নীরবের আম্মার সাথেই ঘুমাই রাতের বেলায়। তো রাতের বেলা যখন নীরবে আমার সাথে ঘুমায়, আমি কিন্তু সন্ধ্যার সময় ঘুমাইয়া যাই, মানে সন্ধ্যার দিকে আমার ঘুম চলে আসে। তো ঘুম চলে আসার পরে আমি কী করলাম, রাত প্রায় 1টা-1:30টার দিকে আমার ঘুম ভাঙে। যখন ঘুম ভাঙে, নীরবদের হচ্ছে মানে ড্রয়িং রুমে টিভি আছে। তো আমি ড্রয়িং রুমের দিকে গিয়ে টিভি চালায় বসে বসে টিভি দেখতেছি। তো টিভি দেখতেছি, একটা পর্যায়ে দেখলাম যে নীরব পাশের রুম থেকে আসছে। আইসা আমাকে বলতেছে কী ব্যাপার, তুমি ঘুমাও নাই? আমি বললাম যে দেখো আমার পায়ের ব্যথা এখন মোটামুটি কমছে, আমি তো সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়ছিলাম, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। তো আমাকে বলতেছে যে ঘুরতে যাবা? আমি বললাম যে কোথায়? ও বলে কেন, রাতের বেলায় গ্রাম দেখবো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো। তো কী করলো, রাতেরবেলা আমার সাথে বাসা থেকে বেরোইলো। ওদের মানে বাড়ির বর্ণনাটা আমি একটু দিয়ে রাখি। ওদের বাড়িটা অসম্ভব সুন্দর একটা বাড়ি, মানে টিন সেট বিল্ডিং, উপরে টিন দেওয়া, নিচে হচ্ছে সেমি পাকা এরকম। আর বাড়ির সামনে মোটামুটি বিশাল একটা পুকুর আছে। আর সবচেয়ে যে সুন্দর ব্যাপারটা, ওদের একটা নারিকেলের বাগান আছে। মানে বাগানটা এত বড়, মানে পুরোটা বাগানে আমার কাছে মনে হয় যে 500টার উপরে নারিকেল গাছ আছে। এত সুন্দর, মানে নর্মালি কোনো মানুষ দেখলে বলবে যে এটা কক্সবাজারের কোনো বীচ হতে পারে, মানে এত সুন্দর দেখলে মনে যেন দারুচিনি দ্বীপ। যাই হোক, ওইখানে আমরা হচ্ছে নারিকেলের বাগানে গেলাম। যাওয়ার পরে মানে আমি ওর সাথে নারিকেলের একটা গাছের নিচে বসে বসে কথা বলতেছিলাম। হিমেল বাতাস এসে আমাদের গায়ে বইতেছে, চারিদিকে জোনাকি পোকাগুলো। আকাশটি একটু একটু মেঘাচ্ছন্ন ছিল, মানে অতটা মেঘাচ্ছন্ন না, একটু একটু মেঘাচ্ছন্ন, মানে এই যেন অন্ধকার হয়ে যাচ্ছে, এই আলো আসতেছে, এত ভালো লাগতেছিল। মানে পরিবেশটা আমি ঠিক বলেও যেতে পারবো না। তখন মাত্র মানে শীতকাল আসতেছে, মানে শীতের পূর্বাভাস, হালকা হালকা ঠান্ডাও পড়তেছিল। তা আমি নীরবের এভাবে হাতটা ধরে আমি নারকেল বাগানে বসে আছি। অনেকক্ষণ ধরে বসে থাকার পর আমি বলতেছি নীরব তোমার আম্মা যদি ঘুম থেকে উঠে দেখে ফেলে তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে। তো আমাকে বলতেছে হ্যাঁ এটা ঠিক বলছো যে আম্মা মাঝে মাঝে ঘুম থেকে ওঠে। তো এটা বলার পর আমি যখন উঠে চলে আসতেছিলাম তখন নীরব আমাকে পিছন থেকে হাতটা টানিয়ে ধরলো, ধরে বলতেছে তোমাকে আমার ছাড়তে ইচ্ছে করতেছে না, যদি তুমি কিছু না মনে করো আমি কি তোমাকে একটু আদর করতে পারি? তখন আমি বললাম যে মানে আদর করবা? ও বলে যে একটু আদর করবো, প্লিজ কিছু মনে করো না। তো ও যখন আমার সাথে আমাকে একটু আদর করতে থাকে, বাট আমি একটা মানে যুবতী মেয়ে ছেলে, বাট মনের অজান্তে মানে আমরা দুজনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই। তো পাশেই হচ্ছে একটা মেশিন ঘর ছিল। মেশিন ঘর বলতে আমি বলে রাখি, যারা গ্রামের মানুষ তারা জানে, গ্রামের জমি সেচ দেওয়ার জন্য যে পাম্প বসানো হয়, সেই পাম্পটাকে ঢাকনা দেওয়ার জন্য ওই পাম্পটার মধ্যে একটা ঘর বানানো হয়। সেই ঘরটাকে গ্রামের ভাষায় মেশিন ঘর বলে। তো আমাকে হাতে ধরে ওই মেশিন ঘরের ভিতরে নিয়ে যায়, অ্যান্ড গিয়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। যখন শারীরিক সম্পর্ক হচ্ছিল, সম্পর্ক হওয়ার পরে ওর মা মনে হয় বাসা থেকে বের হওয়ার পরে ওর মা বের হয়ে ডাকাডাকি করতে থাকে। তখন ও কী করে, আমি তখন এতটা লজ্জা পাই, আমি বুঝতে পারতেছিলাম না যে কী করবো। তখন ও কী করে, ও বলে যে তুমি যাও। আমি গেলে, কারণ আমি তো ঘরের দরজা লাগিয়ে আসছি, তো এখন যদি আমি যাই তাহলে আম্মা খুব মাইন্ড করে ফেলবে। তো আমাকে বলতেছে, আমি বললাম যে তোমার আম্মা যদি আমাকে বলে যে আমি কোথায় গেছিলাম তখন আমি কি বলবো? ও আমার বলতেছে তুমি বলবা যে তুমি হাঁটতে বেরোইছো, বলবা যে আমার ঘুম চলে গেছে হাঁটতে বেরোইছে। আমার কথা বললো না, কারণ আমি গেট লাগিয়ে আসছি, মা আমার রুমে ঢুকতে পারবে না। তখন আমি একদম লজ্জায় আমি মানে তাকাই দিয়ে পারতেছিলাম না, যে মানে এত লজ্জা লাগতেছে। আমি এরকম একদম লজ্জা মুখের একটা নিয়ে ওনার সামনে গেলাম। যাওয়ার পরে আমি সালাম দিয়ে মানে আমি একটু অন্যভাবে বললাম যে আন্টি আপনাদের মানে ওয়াশরুমটা আমি খুঁজে পাচ্ছি না, ওয়াশরুম কোথায়? তখন আমার বলতেছে কেন, আমাদের বাড়ির মানে ঘরের ভিতরেই তো ওয়াশরুম ছিল। আমি বললাম তো ঘরের ভিতরে ওয়াশরুম দেখি নাই। তো বলে কি তুমি কি ওয়াশরুমে যাবো? আমি বলি আন্টি আমি ওয়াশরুমেই খুঁজতেছি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আসো, বাসার মধ্যে ওয়াশরুম আছে। তো আমাকে ওয়াশরুমের মধ্যে নিয়ে যাওয়ার পর আমি ওয়াশরুমে যাই, অ্যান্ড ওয়াশরুম থেকে বের হয়ে আমি এসে ওনার সাথে ঘুমিয়ে পড়ি। অ্যান্ড সকালবেলা আমি লজ্জায় নীরবের মুখের দিকে তাকাইতে পারতেছি না, মানে এত লজ্জা লাগে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তখন নীরব কী করে, ওর মাকে বলেছে মা আমি ওকে হচ্ছে ওদের বাড়িতে দিয়ে আসে। তখন নীরব আমাকে আমাদের বাসায় দিয়ে আসে। বাসায় দিয়ে আসার পরে আব্বা আম্মা তো মানে একেবারে তেলে মেলে বেগুন হয়ে আছে। আমাকে প্রচুর পরিমাণ আমার গায়ে হাত তোলার জন্য চেষ্টা করে, বাট আমার ছোটো বোন এবং হচ্ছে আমার মেজুটা ছোটোটা ওইটা মারতে দেয় না আমাকে। ওরা হচ্ছে দৌড়ে এসে আবার হাতটা ধরে। যাই হোক, এভাবে যেতে যেতে আব্বা আমাকে আমি যেদিন বাসায় আসছি, আব্বা সেদিন আমাকে বলতেছে যে তুই তো অনেক মানে বড় হয়ে গেছিস, তোর পা অনেক লম্বা হয়ে গেছে, তোর পায়ে শিকল দেওয়ার ব্যবস্থা করতেছি। এটা বলার পরে আমি কী করলাম, আর মানে শুয়ে গেলাম। আমার অনেক টায়ার্ড লাগতেছিল, আমি ঘুমিয়ে পড়ছিলাম। বিকেলবেলা আমার ছোটো বোনটা এসে আমাকে বলতেছে যে আপু কালকে নাকি বাসার মধ্যে লোক আসবে তোমাকে দেখার জন্য।
তখন আমি বলতেছি যে বাসার মধ্যে কিসের লোক আসবে আমাকে আমাকে দেখার জন্য। তো বলতেছে আব্বা নাকি আব্বার কোন অফিসার্সের ছেলে তোকে দেখার জন্য আসবে। আমি বললাম কই, আমাকে তো কেউ কিছু বলে নাই। ওর সাথে কথা বলতে বলতে পেছন থেকে আমার মা আসছে। মা এসে আমাকে বলতেছে যে পাপড়ি, তোর বাবা তোর সাথে একটু কথা বলবে। আমি বললাম যে কী কথা বলবে? পরে বলে কথা বলবে, একটু আয়। তো আমি কী করলাম, আচ্ছা ঠিক আছে। দেন আমি আসলাম। আসার পরে ড্রয়িং রুমে বসলাম, বসে আব্বার সাথে কথা বলতেছি। তো আমি বললাম যে আব্বা কী হয়েছে? তখন আব্বা আমাকে বলতেছে আর্মির একজন লাইক হচ্ছে মেজরের ছেলে, আর্মির একজন মেজরের ছেলে আমাকে দেখতে আসবে। তাই আমি বললাম যে আর্মির মেজরের ছেলে আমাকে দেখতে আসবে, তো তুমি আমাকে একটু জিজ্ঞেস করবা না? আমার কাছ থেকে অ্যাটলিস্ট একটু জানা তোমার দরকার ছিল না? আমার আব্বা বলতেছে যে মারে, আমি তোকে ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করতেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একজন ইমানদার ব্যক্তি। একজন মেয়ে, একটা যুবতী মেয়ে যখন ঘরে থাকে, তার বাবার উচিত যে তাকে বিয়ে দিয়ে দেওয়া। কারণ আমি যদি তোকে বিয়ে না দিয়ে যদি মরে যাই, তাহলে সেটার জন্য আমাকে আল্লাহর কাছে জবাববিহীন দিতে হবে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। যার জন্য আমি চাই যত দ্রুত পারি আমি তোর বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলবো, কারণ তুই অনেক বড় হয়ে গেছিস আর তোর এখন প্রাপ্ত বয়স। আমি বাসায় আসার পর আমি খুবই কান্নায় ভেঙে পড়েছি। আমি কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। আমি ট্রাই করে একবার নীরবকে কল দেওয়ার জন্য, বাট কল না দিয়ে আমি চিন্তা করতেছি যে আগে কী করা যায়। ওকে কল দিলে ও তো আর কিছু করতে পারবে না। আমি চিন্তা করতে থাকি কী করা যায়। এর পরের দিন যথারীতি আমি রাতটা কেটে যায়। আমি নীরবের সাথে SMS-এ কথা বলে আমি ফোন করি না। পরের দিন আর্মির ওই মেজরের ছেলে আমাকে দেখতে আসে। দেখতে আসার পরে আমি আব্বার ইচ্ছা, আমার সম্পূর্ণ অনিচ্ছা, আব্বার ইচ্ছা, আমি আর্মির মেজরের ছেলে সামনে যাই। সামনে যাওয়ার পরে ছেলে আমাকে দেখে আমার সাথে একটু আড়ালে কথা বলতে চায়। তো কথা বলতে চাইলে আমার আব্বা এটাতে দেন। আমার আব্বা বলে যে না, আসলে এটা ভালো দেখায় না, কারণ ইসলামিক শরীয়তে এটা নাই। তোমরা যা বলার এই রুমের মধ্যেই বলো, ওর মা থাকবে, বলতেছে আমার ওয়াইফ থাকবে আর তোমার বলতেছে যে তোমার মা থাকবে, এরকম বলে। তো বলার পরে ছেলে বলে যে না ঠিক আছে, তাইলে আমি আর পার্সোনাল কথা বলবো না। আমার সাথে পার্সোনাল কথা বলে না। ওই দিনই কী করে আব্বা ওনাদের সাথে কথা, আমাকে এখান থেকে বিদায় করে আমি রুমে চলে আসি। বাট আব্বা ওনাদের সাথে বিয়ের ডেট মোটামুটি ফিক্সড করে ফেলে। বিয়ের ডেট ঠিক করার পরে তখন আব্বা করে কি আমাকে মাকে দিয়ে বলে যে মেয়েটাকে আবার নিয়ে আসো। তখন আব্বা আমাকে আবারও রুম থেকে ডাইকে নিয়ে আসে। অ্যান্ড যখন আমাকে রুম থেকে ডাইকে নিয়ে আসে, তখন কী করে ওই লোকটা, আর্মির মেজরের ছেলে, হঠাৎ করে আমার হাতে আংটি পরাইয়া দেয়। আমি তখন ওই আংটিটা হাতে ধরার পর আমি একরকম কান্না করে ফেলি। কান্না করে আমি রুমে চলে আসি। আমি ইচ্ছা মতো কাঁদতে থাকি। তো তারা চলে যাওয়ার পরে আমার মা আমার রুমে আসে। রুমে এসে আমাকে বলতেছে যে মা, তুই কান্নাকাটি কেন করতেছিস? ছেলে তো দেখতে অনেক ভালো, স্মার্ট। আমি বললাম যে মা, ছেলে স্মার্ট হোক, ভালো হোক, যাই হোক, তোমরা যদি আমাকে ভরণ পোষণ দিতে না পারো, তোমরা যদি আমাকে খাওয়াইতে না পারো, তোমরা বলতাম, বাসা থেকে বেরিয়ে যাইতাম। কিন্তু কী দরকার ছিল আমার ইচ্ছার বিরুদ্ধে আমার উপরে তোমরা বলি চালানো? তখন আম্মা এটা বলো, আম্মা একদম কান্না করে ফেললাম। আম্মা বাইরে গিয়ে আমার আব্বাকে বলে পর আব্বা আসে। আব্বা এসে আমাকে জড়ায় ধরে আব্বা একরকম কান্না করে দেয়। আব্বা বলতেছে মারে, আমারও কি ইচ্ছা করে যে আমি তোরে ছাড়ি? আব্বা বলতেছে যে আমার মা যখন মারা গেছে, তারপর থেকে আমি তোকে মা হিসাবে, তোকে আমি আমার মা বলে ডাকি। আসলেই ঠিক, আমার ছোট 2 বোনকে আমার আব্বা নাম ধরে ডাকে, আর আমার আব্বা কখনো আমাকে নাম ধরে ডাকে না। আব্বা আমাকে সবসময় মা বলে ডাকে। আব্বা আমাকে প্রচুর আদর করে, প্রচুর ভালোবাসে। আমি তখন আব্বাকে জড়ায় ধরে একরকম কান্না করে ফেলি। আব্বা যখন চলে যায়, তখন আমি নিজে নিজে চিন্তা করতেছি, হায় রে, আমি নীরবকে কি জবাব দিব, আমি নীরবকে কি বলবো? আমি তারপরও কোনো কিছু বলি না। এই দিন কেটে যায়। এর পরের দিন নীরব কী করে আমাকে কল দেয়। যখন আমার নাম্বার বন্ধ পায়, তখন নীরব আমাদের বাসার নিচে আসে। বাসার নিচে আসার পরে কীভাবে যে আমার ছোটো বোনটা বাসার নিচে যাওয়ার পর আমার ছোটো বোনকে দেখে সে বলার পর ছোটো বোন এসে বলতেছে যে ভাইয়া, আপু একটা ছেলে তোমাকে খুঁজতেছে। তখন আমি বলতেছি যে কোন ছেলে? তো বলে যে দেখো একটা ছেলে এরকম বলে। তো ও যেভাবে বলে, চুলের কথা যেভাবে বলে, চেহারা বলে, আমার কাছে সম্পূর্ণ নীরব মনে হচ্ছিল। আমি কিন্তু তখন আমার ফোনটা বন্ধ করে রাখি। তখন আমি বারান্দায় যাই। বারান্দায় যাওয়ার পরে দেখি যে হ্যাঁ, নীরব বাসার নিচে দাঁড়ায় আছে। তখন আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো। আমি প্রচুর পরিমাণ কান্নায় ভেঙে পড়ি। তখন আমি মনের ইচ্ছা অনিচ্ছা আমি বাইরে যাই, নিচে যাওয়ার পরে আমি ওর সাথে দেখার পর আমি ওকে বুঝিয়ে বলি যে দেখো এই ঘটনা, আমি সব কিছু ওকে খুলে বলার পর ওখানে চিল্লাচিল্লি করতে থাকে, প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি করতে থাকে। ও যখন চিল্লাচিল্লি করতে থাকে, একটা সময় আমার আব্বা উপর থেকে দেখার পর আব্বা নিচে নামে আসে। আব্বা যখন নিচে নামে আসতেছিল, তখন নীরব এখান থেকে হেঁটে চলে যাওয়ার পরে আব্বা আমাকে বলতেছে তুই রুমে যা। তো আমি রুমে চলে যাই। এরপর কি হয় আমি আর জানি না। বাট আমি আর নীরবের সাথে কোনো রকম যোগাযোগ করতেছি না। তখন আমার
বান্ধবী কলি আমাকে ফোন দিয়ে বলতেছে যে নীরবের অবস্থা খুবই খারাপ, ও খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, অ্যান্ড ছেলেটা যে কোনো সময় মারা যেতে পারে, ওর কন্ডিশন ভীষণ খারাপ, তুই কি এটা একটা কাজ করলি, তুই কীভাবে করলি? আমি বললাম যে দেখ আমার আসলে কিছুই করার নাই, কারণ আমার আব্বা আমাকে এতভাবে প্রেশার দিছে আমি আসলে বুঝতে পারিনি, আর আব্বা আমার হাতে আংটি পরিয়ে দিছে। তখন আমি ওরা বোঝাচ্ছিলাম যে তোরা একটু নীরবকে বোঝা না, যা হবার তা তো হয়ে গেছে, তাই না, এখন তো আর কিছু করার নাই, আমি এখন কী বা করতে পারবো। কিন্তু ওরা বলতেছে যে দেখ নীরবকে বোঝানোর কোনো কথা নাই, নীরব বলতেছে যে তোর বাসা থেকে তোকে উঠাই নিয়ে আসবে, তোর বাসায় তোকে তোর বিয়েও ভেঙে দিবে, এরকম করে করে ও খুব পাগলামি করতেছে, খুবই পাগলামি করতেছে। তাই আমি বলতেছি তোরা ওরে একটু বুঝে যাতে পাগলামি না করে, কোজ আমার হাতে আংটি পরিয়ে দিছে, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, এখন আমি চাইলেও তো কিছু করতে পারবো না, যতভাবে আমি বুঝে। বাট আমার বান্ধবীর একটা কথাই বলতেছে যে নীরবকে বোঝানো সম্ভবই হচ্ছে না। যেতে যেতে আমার বিয়ের দিন ঘনায় আসে, অ্যান্ড এই পর্যন্ত আমি আর নীরবের সাথে কোনো কথা বলি না, আমি আমার মোবাইল ফোনটা বন্ধ করে রাখি। তো আমার যেদিন বিয়ে হয়, বিয়ের আগের দিন রাত্রিবেলায় নীরব আসে, এসে হচ্ছে ওর আরও কয়েকটা বন্ধুবান্ধব নিয়ে ও আমাদের বাসার পাশে থেকে আমাদের বাসার আমাকে ডাকাডাকি করে অনেক, আমি ডাক শুনতে পাই, আমাদের বাসার ডান পাশের দিকে একটু একটু বাগানের মতো আছে, একটু নীরব জায়গা, ওইখানেও দাঁড়াই থেকে ডাকাডাকি করে। বাট ও যখন ডাকে আমি ডাক শুনতে পাই, আমি যাই না। একটা পর্যায়ে ও কী করে গ্লাস একটা ইট ছুঁড়ে মারে, অ্যান্ড ইটটা এসে আমার গ্লাসে পড়ে, আমার গ্লাসটা ভেঙে যায়। ভেঙে গেলে আব্বা ব্যাপারটা বুঝতে পারে, আব্বা তখন থানাতে ফোন করার পরে যথারীতি পুলিশ, আব্বা যখন পুলিশকে এইভাবে সব কিছু বলে দেয়, তখন পুলিশ এসে পিছন থেকে ওদেরকে ঘেরাও করে, ওখানে 8 জনের মতো ছেলে ছিল, সবগুলো আমাদের কলেজের, ওই 8টা ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়। অ্যান্ড এরপরের দিন যথারীতি আমার হচ্ছে বিয়ে হয়ে যায়। আমার যখন বিয়ে হয় তখন নীরব থানাতে, তখন নীরব জেলে একরকম। তো আমার বান্ধবীরা সবাই আইসা বলতেছে যে নীরবের জন্য সবাই মন খারাপ করতেছে, আমরা সবাই বুঝাই, আমি সবাইকে বুঝাইতেছি যে নীরবকে একটু বুঝাইস, পাগলামি করিস না, ওরা একটু বুঝিয়ে বলিস, পাগলামি করে কী হবে। তো তখন আমি আমার আব্বাকে বলি যে আমি আব্বাকে বুঝিয়ে বলি, যখন আমাকে নিয়ে যাচ্ছিল বিয়ে হয়ে যাওয়ার পরে, যখন আমাকে নিয়ে যাচ্ছিল, তখন আব্বা আমাকে জোরে ধরে কান্না করতেছিল। আমি বললাম যে আব্বা তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি দিবা? আব্বা বলতেছে দিব না কেন দিয়ে। আমি তখন আব্বার কানে চেয়ে বলে, আব্বা কালকে রাত্রে যে ছেলেগুলোকে ধরছে তুমি তাদেরকে ছেড়ে দিও। আমি অনেক কান্নাকাটি করি, আমার আব্বাকে এই কথা বলে, আব্বা আমার মাথা হাত দিয়ে বলে আচ্ছা ঠিক আছে আমি থানায় ফোন করব। তো যাই হোক, এরপর আমার যথারীতি আমি কী করি, আমার স্বামীর সাথে, আমার স্বামী যার সাথে আমার বিয়ে ছিল তার নাম ছিল জাবেদ। তখন আমি কী করি, জাবেদের সাথে, ও কিন্তু ময়মনসিংহে থাকে, ময়মনসিংহে হচ্ছে ওদের বাসা, আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, তো ওখানে চলে যাই। যাওয়ার পর আমি ওর বাসায় থাকতেছি, মোটামুটি সব কিছুই ভালোই চলতেছে। বাট বান্ধবীদের মাঝে নীরবের খোঁজ খবর নিচ্ছি, অ্যান্ড জানতে পারি যে আমার আব্বা নীরবকে থানা থেকে ছাড়ছে এবং নীরব পড়াশোনা বন্ধ করে দিছে, ও অলরেডি সব কিছু বন্ধ, ও গ্রামে চলে গেছে, ওদের যে বালুকা ওদের গ্রামে চলে গেছে। তখন থেকে আর নীরবের সাথে আমার কোনো যোগাযোগ নেই, ওর সাথে আমার যোগাযোগটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পরে আমি কি করি যে আমার স্বামীকে মোটামুটি আমি আপন করে নিচ্ছিলাম, যে যা হবার তা তো হয়েই গেছে, এখন বিয়ে হয়ে গেছে, আর পাগলামি করে কি হবে। আমি আমার স্বামীকে আমার নিজের মতো করে নিচ্ছিলাম, এবং মোটামুটি আমার সম্পর্কটা, আমার সংসারটা অনেক বেশি ভালো যাচ্ছিল। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই অনেক বেশি ভালো, মোটামুটি সবাই আমাকে বুঝে, এবং বাসায় যত কাজের লোক আছে তারাও আমাকে যথেষ্ট সম্মান ম্যাডাম করে কথা বলে। এভাবে যাই, আমি আমাদের বাড়িতে আসি, আমাদের বাড়িতে যাই, ও যায়, এভাবে ঠিক কয়েকদিন যাওয়ার পরে আমি একটা ব্যাপার খেয়াল করতে থাকি যে আমার যে স্বামী, ও আমার সাথে সব কিছুই ঠিক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক হয় বা আমাকে ভালোবাসা থেকে শুরু করে সব কিছুই ঠিকই দিচ্ছে, কিন্তু আমি একটা ব্যাপার দেখতেছি, ওর মাঝে মাঝে যখন ফোন আসে, ও কী করে মোবাইলটা নিয়ে একটু বাইরে চলে যায়, মোবাইলটা নিয়ে কোথায় যায় আমি না বুঝতে পারি না। আমি সবসময় দেখি ওর কল আসলে ও মোবাইলটা নিয়ে চলে যায়, আমার সামনে কথা বলে না। তো এভাবে কয়েকদিন যাওয়ার পরে, আমি তো তখন নতুন বউ, আমার বিয়ের তখন প্রায় 2 থেকে আড়াই মাস পরে এই ঘটনা। বাট আমি দেখতেছি যে ওর দিনের পর দিন এই পাগলামিটা বেরিয়ে যাচ্ছে। ও যখন কল আসে, একটা পার্সোনাল কল আছে, ওই কলটা আসলেও চলে যায়। এভাবে প্রায় 3-4 মাসের মতো কাটে। 3-4 মাস কাটার পরে আমি একদিন ব্যাপারগুলো আমার বাসায় আমার আব্বা আম্মাকে বলি। আমার আব্বা আম্মাকে বলার পর আমার আব্বা আম্মা আমাকে বোঝায় যে দেখ, আসলে একটা পুরুষ মানুষ এ তো এরকম করতেই পারে, ওর ফোন আসতেই পারে, আর ও একটা বড় লোকের ছেলে, ও বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, ওর ফোন টোন আসতেই পারে, এটা নিয়ে আসলে অত পাগলামি করার কিছু নেই, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আমার আব্বা আম্মাকে বুঝে, বাট তারা আমাকে উল্টা বুঝায়, কিন্তু আমি তো বুঝতেছি আমার প্রবলেমটা। এরপর আমি যখনই আমার শ্বশুর বাড়িতে যাই, আমি দেখি যে জাবেদ ওভাবে ফোনে কথা বলতেই থাকে, এমন দেখা যায় যে ও ফোনে কথা বলতেছে, আমি যখন গেলাম তখন ও ফোনটা কেটে দিয়ে আমাকে বলতেছে কিছু বলবা। আমি বললাম যে তখনও আমাকে জাস্ট আমি খুব খেয়াল করে দেখি যে কারোর সাথে জানি ও খুব পার্সোনাল কোনো কথা বলে। এভাবে যেতে যেতে প্রায়
মাসের মতো হয়ে যায়। বাট 7 মাস পরে আমি একবার একটা সময় খুব খেয়াল করে দেখি যে আমার মানে নিজের ভিতরে অনেক বেশি কষ্ট লাগে, মানে আমি বুঝতে পারছি তখন আমি মোটামুটি পুরনো হয়ে যায়। পুরনো হয়ে যাওয়ার পরে আমি একদিন সাহস করে ও যখন মোবাইল ফোন টোন রাইখা গোসল করার জন্য ঢুকে, আবার এখানে একটা ব্যাপার বলে রাখি, নীরব কিন্তু সবসময় মানে জাবেদ কিন্তু সবসময় গোসল করতে হচ্ছে ওদের মানে পুকুরে। ওখানে একটা পুকুর ছিল, বড় পুকুর, ওই পুকুরে গোসল করতো। ও কখনো মানে বাড়ির ভিতরে গোসল করতো না। ও যখন গোসল করতে চলে যায় তখন আমি কী করি, ওর নাম্বারটা মানে মোবাইলটা হাতে নিয়ে আমি কী করি, খুব কষ্ট করে আমি ওর সিকিউরিটি লকটা খুলি। অ্যান্ড খোলার পরে আমি ডায়ালে একটা নাম্বার পাই। এই নাম্বারটার সাথে ওদেরকে অনেকক্ষণ ধরে কথা বলে, বা এই নাম্বারটাই সবচেয়ে বেশি মানে কল আসে এবং এই নাম্বার থেকে কল যায়। নাম্বারটা ডায়ালেই ছিল, মানে একদম প্রথমেই ছিল, আমি নাম্বারটা থেকে কল দিই। নাম্বারটা সেভ করা ছিল রাতের পরিণাম দিয়ে। তো আমি কী করি, আমি যখন কল করার পরে একটা মেয়ে কলটা রিসিভ করার পর আমি যথারীতি সালাম দিই, আসসালামু আলাইকুম। উনি ওয়ালাইকুম আসসালাম বলে। তাই আমি বলতেছিলাম যে মানে আপনি কে বলতেছেন, মেয়েটা আমাকে বলতেছিল যে আপনি কে বলতেছেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে বলতেছেন। তো মেয়েটা আমাকে বলতেছে যে ওর নাম নাকি কুসুম। আমাকে বলে যে আমার নাম কুসুম। তো যখন আমার নাম জিজ্ঞেস করে তখন আমি যথারীতি বলি যে আমার নাম হচ্ছে পাপড়ি। তো আমি বললাম যে আপনার সাথে আমার মানে আমি এভাবেই বলি যে আপনার সাথে আমার হাজব্যান্ডের সবসময় কিসের এত কথা, একটু বলেন তো। তখন মেয়েটা আমাকে বলতেছে আপনার হাজব্যান্ড মানে একটু মানে একটু কৌতূহল বশত জিজ্ঞেস করতেছে যে আপনার হাজব্যান্ড মানে। তখন আমি বলতেছি যে আমার হাজব্যান্ড মানে এটা তো আমার হাজব্যান্ডের নাম্বার। তো মেয়েটা বলতেছে মানে ও তখন একদম গম্ভীর হয়ে যায়, মানে কোনো কথা বলে চুপ হয়ে যায়। তখন আমাকে বলতেছে যে রিয়েলি আপনি সত্যি বলতেছেন। আমি বললাম যে হ্যাঁ আমি সত্যি বলতেছি, এটা তো আমার হাজব্যান্ডের নাম্বার। তো বলতেছে মানে পরে মেয়েটা মানে 1-2 মিনিটের মতো প্রচুর পরিমাণ শর্ট খাওয়ার পর ও কী করে আমাকে বলতেছে যে আমি কি আপনার কবে বিয়ে হয়েছে আমাকে জিজ্ঞেস করে। আমি বললাম যে বিয়ে হয়েছে তো আজকে প্রায় 7-8 মাসের মতো হয়ে গেছে। তখন আমাকে বলতেছে আপনি সত্যি বলতেছেন। আমি বললাম আমি সব কিছুই সত্যি বলতেছি, আমি মিথ্যে বলতেছি না। তখন মেয়েটা আমাকে বলতেছে যে মানে আপনার কি কোনো ফোন নাম্বার আছে। তাই আমি বললাম যে হ্যাঁ আমার নাম্বার আছে। বলে যে আপনার নাম্বারটা আমাকে একটু বলেন। তেমন আমি নাম্বারটা বলি, মেয়েটা নাম্বারটা নোট করার পরে তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে পরে কথা বলতেছি। এটা বলি মেয়েটা লাইনটা কেটে দেওয়ার পর আমি যথারীতি মোবাইল ফোনটা রেখে দেওয়ার পরে ও বাসায় আসার পর ও খাওয়া দাওয়া করার পর মোবাইলটা হাতে নিয়ে ও দেখতে পায় ডায়ালের ভিতরে নাম্বারটা দেখতে পায় এবং ওর ফোনে টাকা তো অনেক শেষ হয়ে যায়। তখন আমাকে জিজ্ঞেস করেছি তুমি কি মোবাইল দিয়ে কাউকে কল দিছিলা। আমি ওর সাথে মিথ্যে বলি না, আমি বলি যে হ্যাঁ আমি কল দিছিলাম। তো জিজ্ঞেস করতেছিল যে তুমি কাকে কল দিছো। আমি বললাম যে তোমার ডায়ালে একটা নাম্বার ছিল, কুসুম নামের একটা মেয়েকে আমি কল দিয়েছিলাম। তো আমাকে বলতেছিল যে তুমি কুসুমকে কেন কল দিছো। আমি বললাম যে আমি কল দিছি এমনিতেই, কেন কল দেওয়াতে কী হয়েছে। তো আমাকে বলতেছে তুমি কার জিজ্ঞেস করে কুসুমকে কল দিছো। আমি বললাম যে আরে বা আজীব ব্যাপার, কাউকে জিজ্ঞেস করতে হবে কেন। তো বলে যে একজনের পার্সোনাল মোবাইল ধরতে হলে তার কাছ থেকে পারমিশন নিতে হয়, এই ন্যূনতম শিক্ষাটুকু তোমার পরিবার তোমাকে দেয় নাই। আমি বললাম যে দয়া করে আমার পরিবার নিয়ে কোনো কথা বলবা না, আমার পরিবার তোমার মতো তো নোংরা না। এটা বলার পরে ও কী করে ওর বাবার সামনে আমার উপর একটা গ্লাস ছুঁড়ে মারে। ভাগ্যিস গ্লাসটা আমার গায়ে পড়ে না। এরপরে সাথে সাথে ও কী করে ওর একটা ইয়ের মতো ছিল, একটু রোলের মতো ছিল, এটা দিয়ে ও কিন্তু মাঝে মাঝে হচ্ছে বাইরে নিয়ে একটু বেতের মতোই ছিল জিনিসটা, একটু লাঠি টাইপের ছোটো। এটা দিয়েও আমাকে পিটাইতে থাকে। আমাকে যখন 5-6টা বাড়ি দেয় তখন পিছন থেকে ওর মা এসে ওকে জড়ায় ধরার পর ও কী করে আমাকে বলে যে তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবে, আমি তোর চেহারা দেখতে চাই না, এই মুহূর্তে বেরিয়ে যাবে। ও যখন অনেক বেশি রাগারাগি করে তখন আমি কী করে বাসা থেকে বেরিয়ে গিয়ে আমি আমাদের বাসায় চলে আসি। আমাদের বাসায় আসার পর আমি আব্বা আম্মাকে সব কিছু বলি যে বাবা মা এই ঘটনা, এখন আমার সাথে এগুলো করতেছে। তো আমার আব্বা আম্মা বলতেছে যে ঠিক আছে তুই থাক না এখানে, আমাদের বাসায় থাক, দেখা যাক কী হয়। অনেক দিন প্রায় 2-3 দিন চলে যায়, ও আর আমাদের বাড়িতে আসে না, ও ওদের বাড়িতেই থাকতেছে। আমি কল দিলেও আমার কোনো কল রিসিভ করতেছে না। এভাবে কয়েকদিন যাওয়ার পরে এরপরে কয়েকদিন প্রায় 8-10 দিন যাওয়ার পরে আমার নাম্বারে একটা আননোন মানে ও একটা মোবাইল থেকে কল আসে। তো যখন মোবাইল থেকে কল আসে আমি কলটা রিসিভ করার পরে আমি যখন হেলো বলি আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি পাপড়ি বলতেছেন। আমি বললাম যে হ্যাঁ আমি পাপড়ি বলতেছি। তো বলে যে আমি কুসুম চিনছেন। আমি বলি ও আচ্ছা এটা কি আপনার নাম্বার। তো বলে এটা তো আমার নাম্বার, সেদিন তো আপনি এই নাম্বারেই কল দিয়েছিলেন। তাই আমি বললেন যে দেখেন আসলে আমার নাম্বারটা সেভ করা ছিল না, তো আমার মনে ছিল না। তখন আমাকে বলতেছে যে আপনার কাছে আমি কিছু মানে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে চাই। তাই আমি বললাম যে কিসের ইনফরমেশন। পরে বলে আপনি সেদিন বললেন যে আপনি নাকি মানে আপনার আমার মানে কি বলে যে জাবেদ নাকি আপনার স্বামী, আপনি আমাকে বলছিলেন। তো বাট আমি জাবেদের মুখে শুনতে পারলাম আপনি নাকি তার ফুফাতো বোন। আমি বললাম যে মানে আমি ওর ফুফাতো বোন হতে যাবো কেন, আমি তো ওর স্বামী, আমি তো ওর স্ত্রী। পরে বলতেছে যে মানে আমাকে বলতেছে যে আপনি ওর স্ত্রী। আমি বললাম যে হ্যাঁ আমি ওর ফুফাতো বোন কেন হব, আমি তো ওর স্ত্রী।
তো বলতেছে যে মানে মেয়েটা তখন আমাকে বলতেছে যে আপনার কাছে কোনো কাবিন আছে, ওর সাথে বিয়ে হয়েছে? তখন আমি একটা হাসি দিয়ে বলতেছি, আরে ভাই আপনি কাবিন কেন খুঁজতেছেন? আমরা তো পারিবারিকভাবেই বিয়ে করছি, ধুমধাম করে মানুষকে জানিয়ে শুনিয়ে সব কিছু করেই তো আমরা বিয়ে করছি। তখন মেয়েটা একরকম কান্না করে দেয়, মানে কান্না করতেছে। তাই আমি বলতেছি যে আপনি কান্না কেন করতেছেন, আপনি কান্না কেন করতেছেন আমাকে বলেন। পরে বলতেছে যে জাবেদ আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তা আমি বলতেছি যে আপনি আমার কাছে সব কিছু খুলে বলেন তো কী হয়েছে আপনার সাথে। তখন মেয়েটা আমাকে বলে যে জাবেদ হচ্ছে চিটাং ভার্সিটিতে পড়াশোনা করছিল, ও চিটাং ভার্সিটির স্টুডেন্ট। তো ভার্সিটিতে পড়া অবস্থায় এই মেয়েটাও চিটাং বাড়ি, তার সাথে তার রিলেশন হয়। রিলেশন হওয়ার পরে ভার্সিটিতে পড়া অবস্থা ও মেয়েটাকে বিয়ে করে। বিয়ে করার পরে মেয়েটার ঘরে একটা বাচ্চা হয়। মেয়েটার ঘরে একটা বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে নীরব কী করে, মানে জাবেদ কী করে এই ব্যাপারগুলো ওর পরিবারে এসে জানায়। ওর পরিবারে এসে বলে, বাট পরিবারে এখানে একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছিলি, মেয়েটা ছিল হিন্দু, মানে মেয়েটা হিন্দু ছিল। জাবেদ ওকে কী করে মুসলমান বানায়, মুসলমান বানিয়ে মেয়েটাকে বিয়ে করে। বিয়ে করে ও হচ্ছে যথারীতি মানে ওর আব্বা আমাকে বলে। এখন ওর আব্বা আমাকে যখন বলো, ওর আব্বা আম্মা একটাই কথা যে না আমরা কোনো হিন্দু মেয়েকে তো আমাদের ঘরে উঠাবো না। ওর আব্বা আমাকে যতই বলো, ওর আব্বা আম্মা একটাই কথা, না হিন্দু মেয়েকে আমরা আমাদের ঘরে উঠাবো না। ও যতই বলো ওর আব্বা আম্মা ওর কোনো কথাই শোনে না। যখন কোনো কথাই শোনে না তখন মানে ওর আব্বা আম্মা ওকে প্রচুর পরিমাণ প্রেশার দেয় মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ওই মেয়েকে ছাড়ে না। তখন আমি বললাম যে তাহলে আপনি ওর ঘরে কেন আসেন নাই, বা আমি মেয়েটাকে জিজ্ঞেস করতেছি কুসুমকে যে আপনার নাম কি। আমি জিজ্ঞেস করলাম যে ওর আগের নাম কি ছিল। তো মেয়েটা বলে যে ওর আগের নাম ছিল শিপ্রা, এরপরে ওর জামাই ওর নাম কুসুম দিয়েছে, মানে এটা ওর জামাই ওর নামটা রেখেছে, মানে জাবেদ রেখেছে। তো আমি বললাম যে আপনার সন্তান কিসে পড়ে? তো বলে যে আমার সন্তান তো অনেক বড় হয়ে গেছে, ও এখন স্কুলে যায়। আমার তখন এত কষ্ট লাগে, মানে আমি ঠিক বলি বুঝাতে, মানে চিৎকার করে কেঁদে উঠে। তখন আমার আব্বা আম্মা এসে আমাকে ধরে, আমি একরকম ঢুলে পড়ে যাই। তখন আমার আব্বা কী করে ফোনটা কানে দেয়, মানে তখনও কিন্তু মেয়েটার সাথে কল চলতেছিল। তখন আমার আব্বা ফোনটা কানে নিয়ে আমার আব্বা সবগুলো ব্যাপার শুনতে পায়। সবগুলো ব্যাপার শুনতে পাওয়ার পরে আমার আব্বা করে কি ব্যাপারগুলো আমার শ্বশুর শাশুড়িকে জানায়। আমার শ্বশুর শাশুড়িকে যখন ব্যাপারগুলো জানানো হয়, আমার শ্বশুর শাশুড়ি কী করে, ওর মানে ওনার ছেলে জাবেদের গায়ে হাত তুলে জাবেদের সাথে সিনক্রেট করে। এভাবে 3-4 দিন যাওয়ার পরে আমি হঠাৎ করে শুনতে পাই যে জাবেদকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। তখনও কিন্তু আমি আমাদের বাড়িতে থেকে আমি শুনতে পাই যে জাবেদ যে মেয়েকে প্রথমে বিয়ে করছিল, ওই মেয়ে কী করছে, জাবেদের নামে থানায় মামলা করছে যে ও তো প্রথম বউ ছিল, ওর কাছ থেকে পারমিশন না নিয়ে ওকে সেকেন্ড বিয়ে করানো হয়েছে। এটা দিয়ে মেয়েটা কী করে থানার মধ্যে মামলা করানোর পরে থানা যখন মামলা করে তখন পুলিশ এসে জাবেদকে নিয়ে যায়। তো জাবেদের আব্বু তো হচ্ছে আর্মির মেজর ছিল, উনি অনেক বেশি চেষ্টা করে মানে জাবেদকে ছুটানোর জন্য, বাট মেয়েটা মামলা একদম হার্ডলি দেওয়া দেয়। আর মেয়েটার উপরে লোক থাকে, ওদের হিন্দু ধর্মের উপরে লোক থাকে, ওদেরকে দিয়ে মানে মেয়েটা একদম ধর্মান্তরিত হয়। মেয়েটা কিন্তু তার পরিবার থেকে একরকম চলে আসে, মানে পরিবার থেকে আলাদা একটা বাসায় থাকতো চিটংয়ে। জাবেদ প্রতি মাসে ভাড়া দিত, অ্যান্ড ভাড়া দিয়ে মেয়েটাকে ওখানে রাখছিল। তো পরে মেয়েটাকে বলছিল যে একটা সময় আমাদের সন্তান বড় হইলে আমার আব্বা আম্মা মেনে নেবে, কিন্তু এরই মাঝে ওর আব্বা আম্মা একরকম জোর করে আমার সাথে ওর বিয়ে দিয়ে দেয়। এই ব্যাপারগুলো কিন্তু আমি কোনো কিছুই জানতাম না, এগুলো সব আমি এখন জানতে পারতেছি। তো যাই হোক, জাবেদকে যখন থানাতে নিয়ে যায় তখন বিচারটা কোর্টে ওঠানোর পরে জাবেদকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি আপনার মানে কোনো ওয়াইফকে ছেড়ে দিতে চান নাকি দুজনকে রাখতে চান? তখন জাবেদ বলে যে আমি আমার 2টা ওয়াইফকে রাখতে চাই, আমি কোনোটাকে ছাড়বো না। তখন আমি ওখানে মানে সিনক্রেট করি, বাট আমার আব্বা আমাকে তখনও কথা বলতে দেয় না। যাই হোক, এভাবে আমার আব্বা করে কি যে মেজর সাহেবের সাথে কথা বলে, মানে জাবেদের বাবার সাথে কথা বলার পরে জাবেদের বাবা বলতেছে যে আমার আব্বাকে বলতেছে যে বিয়া একটু টাইম দেন, একটু সময় দেন, আমি যেভাবে ওই হিন্দু মেয়েটাকে আমি আমার ঘর থেকে বিদায় করব। আপনার মেয়েটাকে আমি পারিবারিকভাবে আমার ছেলেটাকে বিয়ে করাইছি, আর আপনার মেয়েটাকে আমি আমার ঘরে রাখবো, এই মেয়েটাকে আমি রাখবো না। এটাকে আমি যেভাবেই হোক, আইনিভাবে হোক, যেভাবে হোক আমি এই মেয়েটাকে আমার ঘর থেকে বের করে দিব, আপনি চিন্তা করবেন না। এভাবে যাওয়ার পরে আমার আব্বা তখন আমার শ্বশুর আমাকে বলছে যে তুমি আমার ঘরে থাকবে না কেন? তখন কিন্তু ওই মেয়েটা জাবেদদের বাসায় থাকতেছে, মানে আইনিভাবে এটা রায় হয়েছে যে এই মেয়ে দুই ওয়াইফে হচ্ছে একই ঘরে থাকবে। তখন জাবেদও আমাদের ঘরে থাকে, বাট জাবেদ আমার সাথেও ঘুমায় না, ওই মেয়ের সাথেও ঘুমায় না, মানে কুসুমের সাথেও ঘুমায় না। জাবেদ সম্পূর্ণ আলাদা ঘুমায়, আমি এক রুমে ঘুমাই, আর এই মেয়েটা আর তার সন্তান আরেক রুমে ঘুমায়। এভাবে যেতে যেতে বেশ কয়েকদিন কেটে যায়, প্রায় 1-1.5 মাসের মতো কেটে যায়। বাট তখন আমার মেয়েটার সাথে প্রচুর পরিমাণ ঝগড়া লাগে, মানে অকারণে মেয়েটার সাথে আমার ঝগড়া লেগে যায় বলতে কি যে ও আসলে এমনি মানে গায়ে পড়ে ঝগড়া করতে চলে আসে, কিছু থেকে কিছু হলে ও ঝগড়া করে, বাট আমি অতটা ঝগড়া করি না, আমি মোটামুটি চুপচাপ থাকি। বাট ও প্রচুর পরিমাণ ঝগড়া করে যে ঝগড়া মাত্রাটা এমন যে আমি আসলে আমার বাড়ি ময়মনসিংহে সব মানুষ আমাকে চিনে, আমার শ্বশুর বাড়ি
মানে পারিবারিকভাবে আমাকে বিয়ে করানো হয়েছে, এরপরও আমি কিন্তু অতটা পাওয়ার দেখাই না। অথচ মেয়েটার বাড়ির চিটগংয়ে, ওইখান থেকে সে এখানে আইসা একটা হিন্দু মেয়ে মুসলমান হওয়ার পরে সে যতটা পাওয়ার দেখায়। যাই হোক, এভাবে মানে অনেক দিন গেল, অনেক দিন কেটে যাওয়ার পরে আমি কী করলাম, একদিন হচ্ছে মানে বাথরুমে গোসল করতে গেলাম। যখন আমি গোসল করে মানে বের হলাম, বের হওয়ার পরে আমি কাপড় শুকাইতে দিচ্ছিলাম, মানে আমার বাসার মানে ছাদের উপরে কাপড় দিচ্ছিলাম। তো কাপড় শুকাইতেছি আমি, যখন হচ্ছে মানে আমি একটু পরে কাপড় নিয়ে আসবো, কাপড় শুকিয়ে গেছে, আমি নিচ থেকে যখন উপরে যাচ্ছি কাপড় আনার জন্য, আমার একটা কাপড়ও নাই। মানে আমার যতগুলো কাপড় ছিল মানে তারের ভিতরে, মানে তো সবগুলো কাপড় নিচে ফেলে মেয়েটা তার কাপড় দিয়ে রাখছে। তখন আমি জিজ্ঞেস করতেছি যে কুসুম, মানে আপনি এটা কী করলেন? এই কাপড়গুলো তো সবগুলো আমার কাপড়, আপনি সবগুলো নিচে ফেলে দিলেন, আপনার কাপড় দিলেন। তখন উনি আমাকে বলছে যে এই সুতাটা তো আমি এখানে, এই সুতাটা তো আমি বাঁধছি, তাই না? আমার সুতার বাঁধা, আমার বাঁধা সুতার ভিতরে আমি কাপড় দিব, তুমি তোমার কাপড় অন্য কোথাও নিয়ে দাও। তখন আমার খুবই মেজাজ খারাপ, আমি কী করি, ওনার কাপড় নিয়ে টানাটানি করার একটা পর্যায়ে ওনার সাথে আমার এখানে একটু হাতাহাতি হয়ে যায়। মানে উনি আমার চুল চেপে ধরে, আমি ওনার চুল চেপে ধরি। একটা পর্যায়ে নিচ থেকে হচ্ছে আমার শ্বশুর, শাশুড়ি, তারপরে কাজের একটা মেয়ে ছিল, ওরা সবাই গিয়ে আমাদেরকে মানে সারাসারি করে আনে, ছুটে আনার পরে আমি খুবই কষ্ট পাই। আমি আমার একটা ব্যাপার বলে রাখি, আমি যেই রুমে ঘুমাই, রুমের পাশে হচ্ছে একটা মানে লাইক হচ্ছে একটা ছোটো বাগানের মতো আছে, বাট আমি সবসময় জানালাটা খুলে রেখে ঘুমাই। আমার কাছে ন্যাচারাল বাতাস পেতে অনেক ভালো লাগে, আমি জানালাটা খোলা রেখে আমি হচ্ছে ঘুমাই। তো আমি সেদিনও জানালা খোলা রেখেই ঘুমাচ্ছিলাম, বা মানে ওর সাথে যেদিন ঝগড়া হয়েছিল সেদিন সন্ধ্যা মানে রাতের বেলায়। বাট আমি যখন ঘুমিয়ে থেকে হঠাৎ করে আমি বুঝতে পারি যে আমার হাতে এবং আমার মুখের একটা অংশে মানে কী জানি লাগার পরে মানে পুড়ে যাচ্ছে। আমি তখন চিৎকার দিয়ে দরজা খুলি চিৎকার দিতেছি। তখন আমার স্বামী বের হওয়ার পরে কি হয়, ওই মেয়েটা কিন্তু বের হয় না, কুসুম কিন্তু বের হয় না। আমার স্বামী রুম থেকে বের হয়ে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে যাই। বাট আমার যখন জ্ঞান ফেরার পর আমি জানতে পারি যে আমার মুখে ওই জানালা দিয়ে অ্যাসিড মারা হয়েছিল। আমার মুখের একটা অংশ, আমার হাতের একটা অংশ সম্পূর্ণ পুড়ে যায়, একদম সম্পূর্ণ পুড়ে যায়। মানে এমন অবস্থা হয় যে আমি ভুলে বুঝতে পারবো না। তখন কি করে ডাক্তার আমাকে অপারেশন করে মোটামুটি মানে এমন অবস্থা হয়েছে, মানে আমি কখনো আমার আয়নার সামনে আমি দাঁড়াইতে পারি না। আয়নার সামনে দাঁড়াইলে আমার মানে এত কান্না আসে, আমি ঠিক বলে বুঝতে পারবো না। একটা পর্যায়ে আমি চিন্তা করতেছি যে এত কিছু হয়ে গেছে, ওর ঘরে তো থাকা আমার পক্ষে আর সম্ভব না। কারণ আমি নিজে আমার আয়নার সামনে আমি দাঁড়াইতে পারি না, আমি ওর সামনে কীভাবে দাঁড়াবো? আমি সেদিন কান্না করতে আমি যখন সুস্থ হই তখন আমি একরকম কান্না, আমার কিন্তু তখন পেটে ওর বাচ্চা ছিল। আমার কিন্তু তখন আমার বাচ্চাটা কিন্তু আমার পেটে ছিল। আমি কি করলাম, আমি ওই দিন মানে আমি নিজে আমার পরিবারকে না জানি আমি নিজে কোর্টে গিয়ে আমি কোর্টের মাধ্যমে আমি সেদিন জাবেদকে ডিভোর্স করে আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে যখন আমি আমার আব্বা আম্মাকে বলি যে আমি জাবেদকে ডিভোর্স করে দিয়েছি, তখন আমার আব্বা আম্মা করে কি জাবেদের বাবার নামে মায়ের নামে মামলা করে। কারণ ওরা কিন্তু জানতো যে ওর আগে একটা বিয়ে হয়েছে, ওরা কিন্তু এই ব্যাপারগুলো লুকানোর পরে জাবেদের বাবা মায়ের নামে আমার আব্বা আম্মা মামলা করে দেয়। তো যাই হোক, তখন থেকে আমি আমার বাবা মায়ের কাছেই থাকতেছি, আমি আর কারোর সাথে কথা বলি না। আমি একদম গম্ভীর হয়ে গেছি, মানে এতটা গম্ভীর হয়ে গেছে আমি ঠিক বলে বুঝাতে পারবো না। তখন আমার যে বান্ধবী কলি ছিল, ও কী করতো, আমাদের বাসায় আসতো মাঝে ও এসে আমার এই অবস্থাগুলো দেখতো। তো আমার অবস্থা দেখে ও খুবই কান্না করতো, নিজে অনেক বেশি কান্না করতো। তো একদিন আমাদের বাসায় এসে ও বলতেছে যে তুই যেভাবে চলতেছিস এভাবে চলতে থাকলে তো তুই একটা সময় মরে যাবে। আমি তারা বললাম আমি কি বেঁচে আছি? আমি তো অনেক আগেই মরে গেছি। তুই দেখ আমার দিকে, নিজের চেহারার দিকে নিজে আমি তাকাইতে পারি না। তখন ও কী করে, আমার কতগুলো ছবি ওঠায়, 2-3টা ছবি উঠে ও আমাকে বলতেছে যে দেখ, মানে তোর ছবিগুলো আমি এক জায়গায় পাঠাইছিলাম, একটা মানুষ তোর ছবিগুলোকে অনেক পছন্দ করছে, লাভ রেট দিছে। আমি বললাম যে মানে আমার মুখের অর্ধেক পোড়া, আমার এই পোড়া ছবিতে কে লাভ রেট দিছে? তখন আমার দিকে তাকিয়ে বলতেছে যে তোর ওই ছবিগুলোতে লাভ রেট দিয়েছে তোর এক্স বয়ফ্রেন্ড নীরব। আমি বললাম, তখন আমার কলিজাটা ছিঁড়ে গেছে ওর কথাটা শুনে। আমি তখন বললাম যে নীরব এখন কোথায় আছে? তো বলে যে নীরব এখন সৌদি আরবে আছে। আমি বললাম মানে তুই কি, তোর সাথে নীরবের যোগাযোগ আছে? ও বলে যে সবসময় আমার কথা হয়। নীরবে কলেজের থেকে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পর ওর বাবা মাকে সৌদি আরবে পাঠিয়ে দিছে, ও সৌদি আরবে আছে। তাই আমি বললাম যে তুই কি ওর নাম্বারটা আমাকে একটু দিবে, আমি একটু ওর সাথে কথা বলবো। আমি না ওর কাছে মাপ চাইব, ওর কাছে ক্ষমা চাইব, আমি অনেক বেশি অন্যায় ওর কাছে করছি। তা আমাকে বলো আচ্ছা ঠিক আছে আমি তোকে নাম্বার দিব। তো আমাকে নাম্বারটা দেয়। সেদিন রাতের বেলায় আমি কী করি, বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফোন করার পর ও কলটা রিসিভ করে আমি যখন বলি যে আমি পাপড়ি বলতেছি,
তখন ও খুব কান্না করে আমাকে বলতেছে যে তুমি কেমন আছো? আমি বললাম যে তুমি তো দেখেছো আমি কেমন আছি। নীরব, আমি তোমাকে ফোন করেছি শুধু তোমার কাছে মাপ চাওয়ার জন্য, তুমি আমাকে মাফ করে দাও। মানে আমি খুবই কষ্ট পাই, মানে আমি খুবই কান্না করেছি। নীরব, আমি মানে তুমি আমাকে মাফ করে দাও, আমি বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি, এটা বলে আমি খুব কান্নাকাটি করে ফোনটা কেটে দিই। অ্যান্ড কেটে দেওয়ার পরে নীরব তখন আমাকে আরও অনেক কল দেয়, বাট আমি ওর কল আর রিসিভ করি না। আমি ওর কল রিসিভ করি না, অনেক কল দেয়, আমি ওর আর কোনো কল রিসিভ করি না। এইভাবে যেতে যেতে প্রায় 1.5 মাস কাটে, বাট 1.5 মাস পরে আমি আমার বাচ্চা প্রসব করি। আমার একটা ছেলে হয়। তো আসলে এর আগেই তো ওর বাপের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তো সবাই আমাকে বলতেছিল যে ছেলেটা নষ্ট করার জন্য, কিন্তু আমি ছেলেটাকে নষ্ট করি না। আমি নষ্ট করি না যা, কারণ আমার তো অলরেডি একটা খুদ হয়ে গেছে, আমি তো জানি কেউ আমাকে বিয়ে করবে না। তো সুতরাং আমি যখন ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলতেছিল যে ছেলে হবে। আমি চিন্তা করলাম যে একটা ছেলেকে নিয়ে আমি না হয় সারাটা জীবন কাটাই দিব, আমার আর বিয়ে শাদী করবো না, আমার আর কোনো কিছু, কারণ আমাকে তো কেউ বিয়ে করবে না। আমি এই জন্য সন্তানটা নষ্ট করি না, সন্তানটা আমি নিলাম। আর সন্তানটা যখন দুনিয়াতে আসে, আমার ছেলেটা যখন দুনিয়াতে আসে, যেদিন আসে এর পরের দিন আমি শুনতে পারি যে নীরব নাকি বিদেশ থেকে বাংলাদেশে আসছে। আসার পরে নীরব হচ্ছে মানে কলিকে বলতেছিল যে আমার ছেলেটাকেও দেখতে আসবে, বলে যে আমার ছেলেকে দেখতে আসবে। তো আমি তো জানি আব্বাকে চিনে, মামলা টামলা করছিল আব্বা, এইসব ঝামেলা। তার আমি তো কখনোই ওর সামনে যাব না। তখন নীরব, আমি আমার কলিকে বলি যে ঠিক আছে তুই আমার ছেলেটাকে নিয়ে, তখন ও ছেলেটা মোটামুটি প্রায় 1-1.5 মাস পরে, ও হওয়ার 1-1.5 মাস পরে মানে তখন আমি বলি যে তুই দেখেন। তখন কলি করে কি আমার ছেলেটাকে নিয়ে নীরবের কাছে যায়। যাওয়ার পর নীরবদের বাসায় যায়, গিয়ে হচ্ছে আমার ছেলেটাকে দেখে ডেকে ও কী করে আমার ছেলের গলায় একটা স্বর্ণের হার পরায় দিয়া ও একটা চিঠি লেখে। চিঠিটা লিখে আমার ছেলের যে স্বর্ণের চেনটা দেয়, ওই চেনের ভিতরে কষ্টিপ দিয়ে চিঠিটা মোড়ায় দিয়া কলিকে বলে ওরে বলবা যে চিঠিটা খুলে পড়ার জন্য। তো যখন চিঠিটা আমার কাছে আমার ছেলেটাকে কোলে দেওয়ার পর তখন আমাকে কলি বলে যে দেখ ওইখানে নীরব একটা চিঠি লিখে দিছে ছেলের হচ্ছে মানে স্বর্ণের চেনটার মধ্যে। তখন আমি দেখি যে খুব কষ্টিপ মেরে দিয়েছি। আমি খুব কষ্ট করে সাবধানে চিঠিটা খোলার পর আমি চিঠিটা পড়ি। বাট চিঠিটা যখন আমি পড়ি, আমি চিঠির মধ্যে ও তেমন কিছুই লেখে নাই, শুধু একটা কথাই লিখছে যে আমি এই ছেলের বাবা হতে চাই, তুমি কি আমাকে এই ছেলের বাবা বানাবা? আমি তখন একরকম কান্না করে দিছি যে মানুষটাকে আমি জেল খাটাইলাম, আমার পরিবারের, আমার আব্বাকে দিয়ে যাকে জেল খাটাইলাম, এত কষ্ট দিলাম, আমি ওকে একটা মিনিটের জন্য ওর মনে শান্তি দিলাম না। আমি ওকে এত কষ্ট দেওয়ার পরে আজকে আমার চেহারার দিকে দেখার মতো, মানে আমার চেহারার দিকে মানুষ তাকালে ভূমি করবে, ও আমাকে বলতেছে যে ও আমাকে বিয়ে করবে। তো সেদিন আমি তারে ফোন দিলাম, আমি নিজে তাকে ফোন করলাম, ফোন করে বললাম যে তুমি আমার বাবুর সেনের মধ্যে কী লিখে দিছো? আমাকে বলতেছে তুমি এতদিন পরে আমারে কল দিলে, আমি তোমাকে এত কল দিতেছি, তুমি আমার একটা কল ধরতেছো না। আমি তার বললাম যে কল দিতেছো ধরতেছি না, আমি কোন মুখ নিয়ে তোমার কল ধরবো? বলো আমি তোমার সাথে যা করছি এরপর কি আর তোমার সাথে আমার কথা বলার কিছু থাকে? ও আমাকে বলতেছে যে তুমি যা করছো তুমি তো পরিবারের চাপে করছো, তোমার ইচ্ছাই করো নাই। আমি তার বললাম যে দেখো তুমি আমার ছেলের এটা কেন লিখছো এখানে? তো বলতেছে আমি যেটা লিখছি সত্যি লিখছি। আমি তখন তারে বলি তুমি কি আমাকে একটু ভিডিও কল দিবা? তখন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি, ভিডিও কলে বলি যে দেখো আমার চেহারাটা দেখো। আমি যখন ওড়নাটা সরিয়ে ওকে মুখটা দেখাই, আজ পর্যন্ত আমি যতজনের সাথে ভিডিও কলে কথা বলেছি, মানে এসিড মারার পরে প্রত্যেকটা মানুষ আমার চেহারার দিকে তাকানোর পরে হু করে একটা কাপ দিয়ে উঠছে, শুধু একমাত্র নীরব আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে। আমারে বলতেছে যে তোমার মুখটা পুড়ে যাওয়াতে তোমার অনেক বেশি সুন্দর লাগতেছে। তখন আমি ভিডিও কলটা কেটে ফোনটা কানে দিয়ে বলতেছি তুমি কি আসলেই পাগল? তুমি এগুলো কী বলতেছো? আমাকে বলে যে তখন রাত ছিল, আমাকে বলতেছে যে মানে তখন প্রায় রাতের 2টার মতো বাজে, গভীর রাত। আমাকে বলতেছে যে জানো এই রাতে আল্লাহ না একদম প্রথম আসমানে থাকে, বান্দা যা বলে আল্লাহ তাই স্পষ্ট শুনতে পায়। আমি সৌদি আরবে থেকে যখন শুনতে পারলাম যে তোমার এত কষ্টের কথা, বিশ্বাস করে আমি সৌদি আরব থেকে চলে আসছি শুধুমাত্র তোমার এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য। তখন আমি তারে বললাম যে তুমি তো জানো আমার মুখটা পুড়ে গেছে বা আমাকে আমার গায়ে এসিড মারছে, এরপরও তুমি আমাকে এখন এই কথাগুলো কেন বলো? আমাকে তুমি কেন স্বপ্ন দেখাও? ও আমাকে বলে যে দেখো
আমি কোনোদিনও তোমার চেহারাটাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছি তোমার মনটাকে, তোমার ওই সুন্দর মনটাকে আমি ভালোবেসেছি, যে মনটা নারিকেল গাছের নিচে আমার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছিল, যে মনটা আমাকে আমার ফুটবল খেলা দেখার জন্য 1 মাইল জায়গা প্রতিদিন পায়ে হেঁটে সে আমার ফুটবল খেলা দেখেছিল, যে মনটা আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে শুই না, সেই মেয়েটাকে খুঁজে বের করে তার কাছে গিয়ে মিথ্যে মিথ্যে বলে আসছে যে আমার মা তার হাতে আংটি পরাই দিছে, আমার সাথে তার বিয়ে ঠিক। আমি তো সেই মনটাকে ভালোবেসেছি। তুমি আমাকে শুধু একটাবার বলো তো, তোমার ওই মনের মধ্যে কি কেউ অ্যাসিড মেরেছে? তখন আমি কোনো কথা বলি না, চুপ হয়ে যায়। ও আমাকে বলে যে তোমার আব্বার নাম্বারটা কি আমাকে একটু দিবা? তখন আমি আমার আব্বার নাম্বারটা দিই। সে কী করে, পরের দিন আমার আব্বাকে কল দেয়। আব্বাকে কল দিয়ে আব্বার সাথে দেখা করে, মানে একদিন পরে আব্বার সাথে দেখা করে আব্বার সাথে কী বলে জানি না। তখন আমার আব্বা এসে আমাকে বলতেছে যে এরকম একটা ছেলে এমনি বলতেছে, তুই কি বলিস? তখন আমি বলতেছি যে বাবা, ওকে কি তুমি চিনতে পারছো? তখন আমার আব্বা বলে না, চিনতে পারি নাই। আমি বললাম যে যেই ছেলেটাকে আমার বিয়ের দিন তুমি পুলিশের কাছে ধরাই দিছিলা, এ তো সেই ছেলে নীরব বাবা। তখন আমার আব্বার চোখের পানিগুলো আমি দেখতেছি যে আমার আব্বার চোখের পানিগুলো চোখ থেকে বেয়ে গাল বেয়ে দাড়ির মধ্যে পড়ে দাড়ি থেকে টপ টপ করে নিচে পড়তেছে। আমার আব্বা প্রচুর কান্না করে, যে বাবা বলে ছেলেটা এত ভালো ছেলেটা, মা এত ভালো ছেলে, আমি ভুল করছি মা, তুই আমাকে মাফ করে দে। আব্বা কান্না করতে করতে আমার পায়ে ধরে ফেলে। আমি বলেছি আব্বা না, তুমি এটা করো না, বা আমার তোমার উপরে কোনো অভিযোগ নাই। এরপরে পারিবারিকভাবে নীরবের সাথে আমার বিয়ে হয়। আমার একটা ছেলে সন্তান আছে, আপন ভাইয়া। এরপরে আমার আরেকটা মেয়ে হয় নীরবের ঘরে। আজ আমরা অনেক সুখে আছি বিশ্বাস করেন। এখনও যখন রাত হয়, নীরবকে আমি বলি যে ঘরের বাতিটা নিবে ঘুমাও। নীরব আমাকে বলে যে আমি যদি ঘরের বাতিটা নিবে দিই তাহলে আমার চাঁদ বইয়ের মুখখানে আমি দেখবো কেমন করে। আমার মুখের অর্ধেক অংশ প্রায় পোড়া, আমার মুখের দিকে কেউ তাকাতেই ভয় পেয়ে যায়, কিন্তু আমার নীরব আমার মুখে এখনও সে মেকআপ করে দেয়। আমি আগে যেরকম মেকআপ করতাম, ও আমার মুখে এখনও মেকআপ করায়। ও সবসময় আগে আমার সেই কালো পোড়া জায়গাটার মধ্যে চুমো দেয়, তারপর আমাকে আদর করে। আপন ভাইয়া, আমি দুনিয়াতে শুনেছিলাম যে সত্যিকারের ভালোবাসা নাকি নাই। যারা সত্যিকারের ভালোবাসা খুঁজে বেড়ায় তারা যেন আমার নীরবের কাছে আসে। নীরব সত্যিকারের ভালোবাসা দেখাই দেবে। আপন ভাই, আপনার জন্য আমার দোয়া রইল, যদি পারেন আমার জীবনের গল্পটা প্রচার করবেন, আমার মতো যাতে কেউ ভুল না করে, মানুষ যাতে দূরের মরিচিকার পিছনে না ছুটে কাছের জিনিসটাকে যাতে আপন করে নেয়। আপন ভাই, আপনার জন্য শুভকামনা, আপনি অনেক ভালো থাকবেন। সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পুরোটা গল্প আমার সাথে খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি আসলে গল্পের পরে ওনার সাথে কথা বলেছিলাম, ফোন করেছিলাম, উনি ফোন নাম্বার দিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার কিছু প্রশ্ন ছিল, যে ওনার যে হাজব্যান্ড ছিল জাবেদ, তার যে ওয়াইফ ছিল হচ্ছে কুসুম, এই মেয়েটার কী হলো, মানে এই মেয়েটাকে কি শেষ পর্যন্ত কী হলো। বাট আমি জানতে পারলাম যে উনি আমাকে ফোনে যেটা বললো যে তার হাজব্যান্ড হচ্ছে, মানে পরে হচ্ছে কুসুমকে মেনে নিয়েছে এবং কুসুমের সাথে তার হাজব্যান্ড এখনও আছে। তারা খুব ভালো আছে, তাদের পারিবারিক জীবন এখন কোনো প্রবলেম নাই, খুব ভালো আছে। বাট সে তাকে হচ্ছে সে মানে উনি হচ্ছে ব্লেন্ড দিতেছে পাপড়ি, এখনও বলতেছে যে তাকে নাকি অ্যাসিডটা হচ্ছে তার যে ওয়াইফ মানে পাপড়ির যেই সতীন ছিল কুসুম নাকি তাকে অ্যাসিড মেরেছিল, এটা সে বলতেছে। কিন্তু আসলে আইনিভাবে এটা আজ পর্যন্ত প্রমাণিত হয় না যে তাকে আসলে মূলত কে অ্যাসিড মেরেছে, এটা কোথাও ধরা খায় নাই। বাট সে এখনও বলতেছে যে কুসুম মেরেছে। বাট গল্প থেকে আমার যেটা মনে হলো যে কুসুমই অ্যাসিডটা মারতে পারে, কারণ উনি বলেছিল, মানে পাপড়ি বলেছিল যখন বাসা থেকে বেরোয় চিল্লাইছিল তখন সবাই বাসা থেকে বেরিয়ে আসছে, কিন্তু সেই মুহূর্তে শুধুমাত্র কুসুম বাসা থেকে বেরোয় না। তো এখানে কোনো কিছু ফল্ট আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, সবশেষ সুখের সংবাদ হচ্ছে এইটা, খুশি সংবাদ হচ্ছে এটা, সবশেষে আল্লাহ তাকে ভালো রেখেছে। আমি বলেছিলাম গল্পটা শুরু করার শুরুতেই, প্রিয় দর্শক শ্রোতা, যে গল্পটা যদি আপনি শোনেন সুখের সন্ধান আপনি পেয়ে যাবেন। আমরা সারা জীবন মরিচিকার পিছনে ছুটি, যেমন আমরা সুইজারল্যান্ড দেখতে চাই, আমরা
আমেরিকা দেখতে চাই, আমরা গ্রিস দেখতে চাই, কিন্তু আমাদের ঘরের সামনে হচ্ছে একদম ফ্রেশ ঘাসের উপর যখন একটা শিশির পড়ে, একটা শিশির ভেজা শিশির যখন একটা ঘাসের উপরে পড়ে, আর সেখানে যখন রোদের আলোটা এসে পড়ে, আপনি দেখবেন যে ওখানে একদম হীরার মতো শিশিরটা, মানে শিশির বিন্দুটা জলজল করতে থাকে ঘাসের উপরে। ওই দৃশ্যটা যদি কেউ মনোযোগ দিয়ে একটা আবার দেখে, তার আর ফ্রান্স কিংবা আমেরিকা দেখার ইচ্ছা জাগবে না। বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর। সুতরাং আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম আপনাকে। এরকম হয়তো আমরা আমাদের আশেপাশেও আমাদের ভালোবাসার মানুষগুলো থাকে, আমরা যাদেরকে মূল্যায়ন করি না, যাদেরকে মূল্যায়ন না করে আমরা অর্থ আভিজাত্য কিংবা লোভের পিছনে ঘুরতে থাকি। আপনি যদি এই ধরনের ভুলগুলো করে থাকেন, আমি আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো যে আজকে অন্তত পাপড়ির জীবনের গল্প থেকে কিছু একটা শিখেন। পাপড়ি যেটা বলেছে আপনি মনোযোগ দিয়ে শোনেন। পাপড়ির জীবনের গল্প থেকে অন্তত আপনি কিছুটা শিক্ষা নেন। ডিয়ার ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে জীবনের গল্প অনুষ্ঠানে আবারও হাজির হয়ে যাবো। তবে হ্যাঁ, যাবার আগে একটা ব্যাপার বলে যাচ্ছি, যদি এই গল্পের ব্যাপারে আপনার কোনো রকম মতামত থাকে, এই গল্পের ব্যাপারে আপনি কোনো কিছু জানতে চান, এই গল্পর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টস বক্সে আপনি লিখে পাঠান, আমি সেই প্রশ্নের জবাব আপনাকে দিব। আর ব্যক্তিগতভাবে যদি কেউ পাপড়ির সাথে যোগাযোগ করতে চান, যদি পাপড়ির কাছ থেকে আমি পারমিশন পাই, আমি আপনাকে তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। বিশেষ করে এই গল্পের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টস বক্সে আমাকে লিখে পাঠান। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।